আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যদিও আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আপনাদের জন্য নয়, এটি আমার প্রিয় এইচএসসি 2025 এর যারা আছে পরীক্ষার্থী তাদের জন্য। তারপরেও সবাইকে উদ্দেশ্য করি আমার সালাম দেওয়া। সালাম যেহেতু সবার জন্য। তো তুমি করি শুরু করি। যারা তোমরা আজকে আমার ভিডিওটা দেখবা তারা আজকে অনেক সুন্দর একটা জিনিস শিখতে যাচ্ছ। এটি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। অর্থাৎ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে টপিকটা আছে, অর্থাৎ ডেসক্রিপটিভ রাইটিং যে অংশটা আছে, সেখানে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আসবে, পজিটিভ প্যারাগ্রাফ আসবে, কজেটিভ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ যেগুলো আছে এগুলোও আসবে। ঠিক আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। তবে আজকে আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা কিভাবে লিখবা, যে কোনো একটা কিছু তোমাদের সামনে আসলে, সেটা এনিথিং যেটাই হোক, সেটা কিভাবে তোমরা স্টার্ট করবা, কিভাবে তোমরা মাঝখানে চর্চাটা করবে এবং কিভাবে ফিনিশিংটা দিবা, এর অন্তত একটা ধারণা বা একটা সুন্দর একটা প্রস্তুতি, এটা আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব। তো আমরা কথা লেনদেন না করি, আমরা ক্লাসে আসি। আর এর পাশাপাশি আজকে ভিডিওটা শুধু এইচএসসি 2025 তোমরা যারা দেখতেছো তাদের জন্য না, এর পাশাপাশি যারা অলরেডি এসএসসি তে আছে, যারা ইন্টারে উঠবে, বা যারা অলরেডি ইন্টারে আছে এবার সেকেন্ড ইয়ারে, যাদের পরীক্ষা 2026-এ, তাদের সবার জন্য। তো স্বাগতম তোমাদের সবাইকে। আমরা এখন আমাদের সেশনে আসি। তো শুরু করা যাক। তো দেখো, ফ্রি হ্যান্ড রাইটিং, তো এইটাই আজকে আমরা লিখবো হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। তো এই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ যে অংশটা আছে, এই অংশে আমরা যে কোনো কিছু আজকে আলোচনা করে তা থেকে অন্তত 10টা সেন্টেন্স, 10টা ইফেক্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সেটাই আমরা আজকে আলোচনা করব এবং আমরা শিখবো। কারণ আমি কথা দিচ্ছি, আজকে যেভাবে আমরা শিখবো এভাবে তোমরা কখনোই কোথাও শেখো নাই। হয়তো আগে পরে হয়তো এর থেকে ভালোভাবে শিখছো, এর থেকে খারাপ ভাবেও শিখতে পারো, বাট এইভাবে কখনো শিখনি। তো দেখো, গত বছর, আজকে তো এখন তো জুন মাস, সামনে জুলাই মাস। তো গত বছরের এই জুলাই মাসে আমাদের দেশে কিন্তু জুলাই বিপ্লব হয়েছিল। তোমরা জানো, জুলাই রেভলিউশন, অর ইট ক্যান বি কল্ড অলসো অ্যাজ 36 অফ জুলাই অর 36 জুলাই, অথবা তুমি এটাও বলতে পারো দ্য সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ 2.0, যেটাই হোক। এই টপিকটা কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হিসাবে আসতেই পারে, আমার আসার সম্ভাবনা অনেক বেশি। আমি আমার সাজেশনে কিন্তু অলরেডি এটা দিয়ে দিয়েছি। আমার সাজেশনটা আমার অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে, সেটা ভিডিও আকারেও দেওয়া আছে, সাজেশনটা সম্পূর্ণ শর্টস আকারেও দেওয়া আছে, এমনকি পোস্ট আকারেও দেওয়া আছে। তোমরা সেখান থেকে সাজেশনটা দেখে নিও। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই আছে যারা পরীক্ষার্থী বা ইন্টারের। তো আসা যাক, আমরা একটা কাজ করি। আমি ফ্রি হ্যান্ড রাইটিং আরো অনেক ক্লাস নিব, তবে যেহেতু কথা দিয়েছিলাম জুন মাস থেকে শুরু করব ক্লাস নেওয়া, তো সবার আগে মনে হলো যে এইটাতেই ঝামেলা, এখানেই একটু আসি। তো সেই হিসেবে একটা কাজ করি, আমরা ওই 36 জুলাই যে টপিকটা আছে তার উপরই একটা সম্পূর্ণ একটা প্যারাগ্রাফ তৈরি করবো, অন্তত 10টা সেন্টেন্সে এবং 10টা ইফেক্টিভ সেন্টেন্সে। কি করে তৈরি করবো দেখো। তো ধরো 36 জুলাই, অথবা এটার নাম হচ্ছে জুলাই রেভলিউশন। ওকে, যেটাই তুমি বলো, জুলাই রেভলিউশন 2024, 36 জুলাই লিখতে আর 2024 লেখার কোনো প্রয়োজন নাই। এখন এই টপিকটা বা যে কোনো টপিক যখন তুমি শিখবা, বা যখন তুমি তা নিয়ে প্যারাগ্রাফ তৈরি করবা, বা যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং তৈরি করবা, সবার আগে তোমাদের মনে রাখতে হবে প্রথম সেন্টেন্সটা, অর্থাৎ একটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা হচ্ছে তার টপিক সেন্টেন্স। এই সেন্টেন্সটাতে তুমি লেন্দি হালকা করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে যতটুকু তুমি লিখবা তার ভিতরে তোমাকে বুঝিয়ে দিতে হবে তোমার টপিকটা আসলে কি। এই একটা সেন্টেন্স যদি তুমি ক্লিয়ার করতে পারো, এই একটা সেন্টেন্স যদি ঠিকঠাক ভাবে লিখতে পারো, তোমার পরীক্ষাতে 15 ভিতরে তোমার অন্তত 5 মার্ক তুমি ওখানেই পেয়ে গেছো। আমি যখন খাতা দেখি, বা আমরা যখন খাতা দেখি টিচাররা, তখন কিন্তু এভাবেই দেখি 5টা মার্ক তুমি অলরেডি ইউ হ্যাভ গটেন। ওকে, তো কিভাবে তুমি টপিক সেন্টেন্সটা লিখবা, তুমি আগে মাথার মধ্যে চিন্তা করো যে একটু সুন্দর
সেটা সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, কিভাবে একটা সুন্দর সেন্টেন্স তৈরি করা যায় বাংলাতে, ইংলিশে পরে করি। ধরো আমি যদি তোমার জায়গায় হতাম, আমি এটা লিখতাম যে ৩৬শে জুলাই বাংলাদেশের ইতিহাসে একটা রেড লেটার ডে, বা একটা অবিস্মরণীয় দিন, বা একটা নতুন ইতিহাস তৈরির দিন। তো ধরো অবিস্মরণীয় দিন, ৩৬শে জুলাই বাংলাদেশের ইতিহাসে একটা অবিস্মরণীয় দিন, এটা একটা সুন্দর সেন্টেন্স। এইটাকে যদি তুমি ইংলিশ করো তাহলে কি কি করা যাবে এবং কিভাবে করতে হবে? প্রথম কথা হচ্ছে তোমার টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্স। ৩৬শে জুলাই বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় দিন। বাংলাদেশের জন্য ইংরেজি হচ্ছে ফর বাংলাদেশ। অবিস্মরণীয় দিন ইংরেজি হচ্ছে মেমোরেবল ডে, রিমার্কেবল ডে, আ মেমোরেবল ডে আর আ রিমার্কেবল ডে। অথবা আরো সুন্দরভাবে যদি তুমি ধরতে চাও, বা তুমি যদি আরো ভালো একটু ভালো হয় ইংলিশে, ভোকাবুলারি যদি তোমার ইনক্রিজড হয়, তাহলে কিন্তু তুমি এখানে বুঝবা ওটা হচ্ছে রেড লেটার ডে, অর্থাৎ স্মরণীয় দিন। ওই স্মরণীয় দিনটাই হচ্ছে অবিস্মরণীয় দিন। তাহলে শব্দগুলো তো আমরা পেলাম, এবার কিভাবে আমরা সাজিয়ে গুছিয়ে লিখবো? দেখো ৩৬শে জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। তাহলে আমরা একটু শুরু করি। দেখো 36th July or 36th of July, যেটাই বলো, একটু এভাবে লিখলে হয় কি, একটু সুন্দর হয়, দেখতে সুন্দর শোনায়। যদি এটা এরকম ছিল, এটা একটু দেখতে সুন্দর শোনায়। তো 36th of July or 36th July ইজ হয় একটা স্মরণীয় বা অবিস্মরণীয় দিন বাংলাদেশের ইতিহাসের জন্য। ইজ আ রেড লেটার ডে or a memorable day, উল্লেখযোগ্য দিন বা স্মরণীয় দিন, মেমোরেবল ডে, or a remarkable day, রিমার্কেবল। আমি কি বলবো, এটা দিব, রিমার্কেবল দিব, রিমার্কেবলটা বাদ দিয়ে দিই, এটা ঠিক ভালো শোনাচ্ছে না। মেমোরেবল ডে ঠিক আছে, রেড লেটার ডে ঠিক আছে। ইজ আ, তুমি এটা এরকম দিতে পারো, ইজ আ সিগনিফিক্যান্ট ডে। রিমার্কেবল আর মেমোরেবল তো একই, এই জন্য আমি সিগনিফিক্যান্ট দিলাম। ইজ আ সিগনিফিক্যান্ট, significant is a significant day for বাংলাদেশ। এই হচ্ছে বাংলাদেশের জন্য। তুমি এইভাবে লিখতে পারো। আর তা যদি না চাও তাহলে তুমি এটা এইভাবে লিখতে পারো। দেখো এই বাংলাদেশে ফর বাংলাদেশের বদলে তুমি লিখতে পারো ফর দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, হিস্টোরি অফ বাংলাদেশ। দেখছো, তুমি এভাবেও কিন্তু লিখতে পারো তোমরা। তার মানে কি, টপিকটাই, তার গুরুত্বটা কি, সেটা কেমন, আর হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ কাদের জন্য বা কিসের জন্য, এইটা। তাহলে ৩৬শে জুলাই বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন বা অবিস্মরণীয় দিন বা স্মরণীয় দিন। ঠিক আছে, ওকে, প্রথম সেন্টেন্সটা আমরা লিখলাম। এইবার এখানে এই গেল আবার টপিক সেন্টেন্স। এখন কথা হচ্ছে এই দিনটা সম্পর্কে তোমাকে একটু বর্ণনা দিতে হবে, যে এই দিনটা আসলে কি, কেন এই দিনটা হয়েছে। এখন এটা যদি বলতে চাই তাহলে আমাদের একটু ইতিহাসটা জানতে হবে। এই বিষয়ে কিছু না জেনে তো একেবারে কোনো কিছু লেখা সম্ভব না, তাই না? তো কেন অবিস্মরণীয় দিন? কারণ হচ্ছে এই ৩৬শে জুলাই হওয়ার কারণে আমরা আমাদের নতুন স্বাধীনতা পেয়েছি। ভেবে দেখো, এটা অনেক অবিস্মরণীয় দিন, কারণ এইটা হওয়ার কারণে আমরা আমাদের নতুন স্বাধীনতা পেয়েছি। ধরো বিষয়টা যদি তাই হয়, তাহলে তুমি এরকম যদি দেখো, তাহলে কারণে, এর ফলে, অথবা এটার কারণে আমরা আমাদের দেশে স্বাধীনতা পেয়েছি। এটা আমাদের দেশে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার জন্য আমরা আমাদের নতুন স্বাধীনতা পেয়েছি। তাহলে দেখো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আস, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আস বিকজ, কারণ, বিকজ উই হ্যাভ গটেন, আমরা পেয়েছি। দেখো আমাদের স্বাধীনতা কিন্তু শেষ হয়ে যায়, তাই এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিয়েছি। যদি শেষ হয়ে যেত তাহলে তো উই গট দিতাম। আচ্ছা, তাহলে বিকজ উই হ্যাভ গটেন, ওইটা দেওয়ার দরকার নেই। বিকজ উই হ্যাভ গটেন আওয়ার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স on
সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স অন দিও না, ইন দাও, যেহেতু এই পুরো 36 মানে জুলাই মাসে, অথবা এই 36 দিনে। সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স এই 36 দিনে যদি হয় তাহলে হবে হচ্ছে থ্রু দিস THAC দিস, এই দিনগুলা, থ্রু দিস 36 ডেজ। বুঝতে পেরেছো? তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, বা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্সের বদলে তুমি দিতে পারো, এর বদলে দিতে পারো ইন্ডিপেন্ডেন্স 2.0, এটা দেখতে আরো সুন্দর শোনাবে। 2.0 থ্রু দিস 36 ডেজ, এই 36টা দিনে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এখানে দিস দিয়েছি কারণ এটা প্লুরাল নাম্বার, 36টা দিন অনেকগুলো নাম্বার, তাই কেউ যদি দিস 36 দাও এতে খুব বেশি সমস্যা হবে তা না, তো এটা দিলে ভালো হয়। তো এই গেল দুটো আমাদের সেন্টেন্স আমরা এখানে লিখলাম। এখন দেখো এটা তুমি পেলে, এইবার এই দিনের তো গুরুত্ব তুমি বুঝালে, কিভাবে আসছে সেটাও তুমি বলবে। এখন হচ্ছে এই দিনের ইতিহাসটা তোমাকে বলতে হবে, যেহেতু এটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। যদি এখানে কোনো মেমোরেবল দিনের বিষয় বলে বা কোনো বিষয় উল্লেখ করতে বলে, সেখানে অবশ্যই তোমাকে তার ইতিহাস তুলে ধরতে হবে। তো কি কি হয়েছিল এই 36টা দিনে? তা হচ্ছে যখন জুলাইয়ের প্রথম দিকে যখন এটা শুরু হলো গত বছরের, তখন এই আন্দোলনটা তেমন, প্রথম ছিল কোটা রিফর্মেশন মুভমেন্ট, বা ধরো কোটা রিফর্ম মুভমেন্ট, যেটাই হোক, এটা ছিল প্রথমে। এরপরে কি হলো বিষয়টা, আস্তে আস্তে এটা ছাত্র আন্দোলনে পরিণত হলো, এবং শেষের দিকে এসে, জুলাইয়ের শেষের দিকে এসে, এর মাঝখানে তো আবু সাইদ বলো বা মুগ্ধ বলো, এরা মারা যাওয়ার পরে, আরো অনেকে মারা যাওয়ার পরে কি হলো, এইটা ছাত্র আন্দোলন থেকে ধীরে ধীরে এটা গণ আন্দোলনে রূপান্তরিত হলো। তখন কিন্তু এটা কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটা হয়ে গেল সরকার পতন আন্দোলন। কারণ সরকার কোটা না শুধু, কোনো কিছুই মানতে চাচ্ছিল না, অর্থাৎ তারা তাদের স্বৈর শাসনই চালু করেছিল। আমি পুরোটা ধরে আলোচনা করলাম, আমরা ভাগ ভাগ করে করে লিখি। তাহলে এই আন্দোলনটা শুরু হয়েছিল জুলাইয়ের প্রথম দিকে, আর এটা বেগবান হয়েছিল যখন আবু সাইদ আর মুগ্ধ মারা গেল। এই তো, এটা হচ্ছে লাইন। তাহলে দিস মুভমেন্ট, দেখো মুভমেন্ট যেটা আন্দোলন, দিস মুভমেন্ট স্টার্টেড, এটা শুরু হয়েছিল অন দিও না, স্টার্টেড ইন দা ইভ, মানে একেবারে সকালে, মানে প্রথমে, বা স্টার্টেড ইন দা ইভ, তুমি এখানে দিতে পারো ইন দা ফার্স্ট ফেজ, মানে প্রথম ধাপে, ইন দা ফার্স্ট ফেজ বা ইন দা ইভ ফেজ অফ, ইভ দা ফার্স্ট ফেজ অফ জুলাই 2024। খেয়াল করেছো, এটা জুলাইয়ের 2024 সালের প্রথম অংশে, হ্যাঁ, এটা শুরু হয়েছিল ইন দা ফার্স্ট ফেজ অফ, অথবা ইন দা ইভ অফ, যেটাই দাও। আচ্ছা, তুমি যদি তাও না পারো তাহলে ইন দা লিখতে পারো ইন দা ফার্স্ট পার্ট অফ, এই যে ফেজ অফ এখানে তুমি দিলা পার্ট অফ, এটা তো নিশ্চয়ই পারবা। অর্থাৎ তুমি যদি এখানে ফার্স্ট ফেজ না মনে থাকে, তোমার ইফ যদি মনে না থাকে, তুমি ফার্স্ট পার্ট দাও। জুলাই প্রথম ধাপ মানে কি, প্রথম ধাপ, স্টেপ বা ফার্স্ট পার্ট, প্রথম অংশে এটা শুরু হয়েছিল। আচ্ছা, এবার কি হলো, এটা ধীরে ধীরে বেগবান হলো, এবং না এটা ভাবে না লিখি, এবং জুলাইয়ের মাঝামাঝি এসে এটা আরো বেশি বেগবান হলো। আচ্ছা, এই লাইনটা লিখি, ইট ইনক্রিজড ইন দা, দেখো মাঝামাঝি, ইন দা মিডল ফেজ FPHAC, ইন দা মিডল ফেজ অফ দ্য সেম মান্থ, মানে একই মাসের, একটু সুন্দর করে লিখলাম, একই মাসের মাঝামাঝি এসে এটা আরো, মানে কি হলো, আরো বেশি বেড়ে গেল, এর মানে ধারাটা বা এর যে আন্দোলনের যে মাত্রাটা সেটা আরো বেশি বেড়ে গেল। তাহলে ইট ইনক্রিজড ইন দা মিডল ফেজ অফ দা সেম মান্থ। আচ্ছা, এখানে যদি তুমি মিডল ফেজের বদলে এখানে যদি পার্ট দিতে চাও তাতেও কোনো সমস্যা নাই, একই কথা। এবার হলো কি, জুলাইয়ের 16 তারিখে মারা গেল আবু সাইদ, আর জুলাইয়ের 18 তারিখে মারা গেল মুগ্ধ। তোমার যদি তারিখ মনে থাকে তারিখ উল্লেখ করে লিখলে, তার মনে না থাকলে সেটাও দেখে দিচ্ছি কিভাবে লিখবা। আচ্ছা, অন জুলাই, এটা দেখো, অন জুলাই 16, জুলাইয়ের 16 তারিখে আবু সাইদ ও কে আসলে, বা উনি কে ছিলেন,
তার বিষয়ে যে একটু বলা দরকার ছিল না, না তো আসলে জিনিসটা সুন্দর শোনে না। আবু সাইদ স্টুডেন্ট, একটু দেখো কিভাবে লিখতেছে, দেখো এই থামলাম, এই থামলাম, এবার তার বিষয়ে স্টুডেন্ট, সরি, স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট, ইংলিশ যে ডিপার্টমেন্টটা ছিল সেই ডিপার্টমেন্টের স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট আবু সাইদ, স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি। দেখো কি সহজ করে লিখতেছে বেগম রোকেয়া, এই আমি আসলে সহজ করে লিখতে পারি না, এই জন্য ঝামেলাটা হচ্ছে বেশি। সহজ করে লিখতে যাওয়ার বেশি আমার জন্য কষ্ট হচ্ছে, বাট তোমাদের জন্য এটা সহজ। স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ওখানে ডায়েট, হ্যাঁ ডায়েট, ওই দিন মারা গেল অন দা স্পট, ঘটনাস্থলেই মারা গেল। যদিও এটা ওর বেলাতে ঘটনাস্থলে ছিল না, আমরা একটা কাজ করি, আমরা ওনার বেলাতে এটাতে স্পটে না দিই, ডায়েট, ওকে, তিনি মারা গেলেন। আচ্ছা, অলসো এর পাশাপাশি আরো কি হলো, অন জুলাই 18th, অর্থাৎ জুলাই মাসের 18 তারিখে, আমি যদি এটা নাও দিতে চাই, আমি শুধু এখান থেকে লিখতে চাই, ধরো আমার যে তারিখ মনে নেই, তাহলে আমি লিখতে চাই, এই যে দেখো আবু সাইদের আগে আমি লিখতে পারি ইন দ্য মিডল ফেজ অফ দ্য মান্থ আবু সাইদ, তারপর থেকে যা আছে তাই। তাহলে হলো কি আমার তারিখ মনে নেই, তাহলে আমি ওখান থেকে লিখলাম, ওকে। আচ্ছা, অলসো অন জুলাই 18, জুলাই মাসে 18 তারিখে মীর মুগ্ধ, সিমিলারলি এভাবে কঠিন করে লেখার কোনো দরকার নেই, সেম টু সেম পার্টে আমরা লিখবো মীর মুগ্ধ, মীর মুগ্ধ অফ বিউপি, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অফ বিউপি, তাকে এখানে তুমি দুইভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। ফার্স্টে দেখো মীর মুগ্ধ অফ বিউপি ডায়েট, সে মারা গিয়েছিল অন দ্য স্পট, ঠিক আছে, এই একটা লাইন, মানে সে মারা গিয়েছিল স্পটে, এইভাবে তুমি লিখতে পারো যে জুলাই 18 তারিখে মীর মুগ্ধ বিউপির সে স্পটে মারা গিয়েছিল, এটা একটা বিষয়। আর যদি তুমি এভাবে লিখতে চাও, দেখো মীর মুগ্ধ অফ বিউপি ডায়েট অন স্পটের বদলে তুমি আরেকটু সুন্দর করে লিখলে, আমি এর বদলে দিচ্ছি ওয়াজ শর্ট, খেয়াল করো, ওয়াজ শর্ট ডেড অন দ্য স্পট, এর মানে কি বুঝতে পেরেছো? তার মানে তাকে ওয়াজ শর্ট ডেড মানে কি, গুলি করে মেরেছে অন দ্য স্পট, স্পটে, হ্যাঁ, অন অন হিজ হেড, এটা বলার কোনো প্রয়োজন নেই, এত কঠিন করার দরকার নেই, তাতে তোমাদের আরো বেশি ঝামেলা হবে। আচ্ছা, এইটা গেল এখানে, এই যে আমরা 4-5টা লাইন আমরা লিখে ফেলেছি, বা 4-5টা সেন্টেন্স আমরা তৈরি করে ফেলেছি। এবার আসি আমাদের কি হলো, তাহলে এইটা যখন ঘটলো তখন আন্দোলন আরো বেগবান হলো না, এবার তো আন্দোলন আরো মারাত্মক রূপ নিল, তাই না? এবার কি হলো, এবার ধীরে ধীরে আন্দোলনটা গণ আন্দোলনে পরিণত হলো। আচ্ছা, তাহলে আমরা লাইনটা এভাবে লিখতে পারি যে এই আন্দোলনটি, এর ফলে আমি হলে তো লিখতাম যে দিস এনকাইন্ডেড, ENKINDLED, দিস এনকাইন্ডেড মানে কি আরো বেশি প্রজ্বলিত করা, দিস এনকাইন্ডেড দ্য সিচুয়েশন, অবস্থাটাকে আরো বেশি রাগান্বিত করে ফেললো বা প্রজ্বলিত করে ফেললো বা অগ্নিশিখার মুহূর্তে নিয়ে নিল, ঠিক আছে, এত কঠিন না যায়, তুমি এরকম লিখতে পারো, তোমরা এভাবে দেখো, দিস ইনক্রিজড, এটা আরো বেশি বাড়িয়ে দিয়েছিল, দিস ইনক্রিজড দ্য লেভেল অফ দ্য মুভমেন্ট, খেয়াল করেছো খুব সহজে, দিস ইনক্রিজড দ্য লেভেল অফ দ্য মুভমেন্ট, হ্যাঁ, র্যাপিডলি মানে দ্রুত হারে, অর্থাৎ খুব দ্রুত এটা আন্দোলনের মাত্রা বাড়িয়ে দিল, হ্যাঁ, মাত্রাটাকে আরো বেশি বাড়িয়ে দিল। আচ্ছা, এবার ধীরে ধীরে বা খুব দ্রুতই এটি ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনে রূপান্তরিত হলো। দেখো স্লোলি ইট became a mass movement, খেয়াল করো, slowly it became a mass movement, এটা গণ আন্দোলনে রূপান্তরিত হলো, which was, যেটা আগে ছিল, which was only students, এখানে অ্যাপোস্ট্রফি, যেটা 15 নম্বরের পরে হলে এখানে হয়,
স্লোলি ইট বিকেম আ মাস মুভমেন্ট, এটা গণ আন্দোলনে রূপান্তরিত, হুইচ ওয়াজ অনলি স্টুডেন্টস মুভমেন্ট ইন দ্য পাস্ট। বুঝতে পেরেছো, যেটা অতীতে যেটা ওদের আন্দোলন ছিল সেটা আস্তে আস্তে গণ আন্দোলনে রূপান্তরিত হলো। এবার কি হলো দেখো, এবার ওরা ওখান থেকে গণ আন্দোলন হওয়ার পরে আগস্ট মাস তো আসলো, আরো অনেকে মারা গেল, আগস্ট মাস আসলো এবং কি হলো যে এক দফা করা হলো যে সরকার পতনের জন্য। ওকে, আচ্ছা, তাহলে মাসের শেষের দিকে দেখো ওই এক ক্যাটাগরিতে আসতেছি, তাহলে অন দা লাস্ট পার্ট, হ্যাঁ, লাস্ট পার্ট অফ দা মান্থ অফ জুলাই, অর্থাৎ জুলাই অথবা অফ দা মান্থ অফ জুলাই দিয়েও তুমি শেষ করতে পারো, অফ দা মান্থ অফ জুলাই, জুলাইয়ের শেষ অংশে, অথবা এটার বদলে লিখতে পারো অন দা লাস্ট পার্ট অফ দা, এটার বদলে সেম মান্থ, একই মাসের শেষের দিকে এসে অন দা লাস্ট পার্ট অফ দা সেম মান্থ দ্য লিডার্স, একটু দেখো, দ্য লিডার্স মানে যারা লিডার ছিল, দ্য লিডার্স অফ দিস মুভমেন্ট, হ্যাঁ, এই আন্দোলনের, অফ দিস মুভমেন্ট, অর এখানে তুমি যেহেতু আমরা কোটার কথা একবার উল্লেখ করিনি, আমরা সুন্দর করে লিখতে পারি অফ দিস মুভমেন্ট, অথবা এখান থেকে অফ দিস, এই মুভমেন্টের বদলে লিখতে পারো অফ দিস কোটা রিফর্ম মুভমেন্ট, যেটা দাও। অর্থাৎ এই যে যারা লিডার ছিল, যারা এই যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে যারা লিডার ছিল, কল্ড, তারা ডেকেছিল কল্ড এক দফা, সেটা হচ্ছে এক দফা ইংরেজি হচ্ছে ওয়ান অ্যাক্ট, ঠিক আছে, অর অন অ্যাক্ট দিলেই হচ্ছে এক দফা, কল্ড অন অ্যাক্ট টু ওভার রুল। ওকে, মানে কি ওভার রুল মানে হচ্ছে উঠিয়ে দেওয়া, অথবা তুমি এটাকে দিতে পারো অর উইথড্র, অর্থাৎ তুলে দেওয়া। আরো তো কঠিন শব্দ বলে সুপারসেট, এগুলো আমরা বলতে চাচ্ছি না। দেখো, অন অ্যাক্ট টু ওভার রুল অর উইথড্র দা অটোনোমাস, অর্থাৎ স্বৈরাচার বা স্বৈরাচারী, দা অটোনোমাস গভর্নমেন্ট অফ শেখ হাসিনা। খেয়াল করেছো, আমি লাইনটাকে সহজে তোমাদের জন্য লিখে দিব, আমি আমার মতো করে একটা লাইন লিখলাম, একটু কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে। দেখো কি দাঁড়াচ্ছে, অন দ্য লাস্ট পার্ট অফ দ্য মান্থ of July অথবা same month the leaders of this movement অথবা কোটা রিফর্ম মুভমেন্ট called on act, এক দফা দাবি করলো, to overrule অথবা withdraw the autonomous government of শেখ হাসিনা, শেখ হাসিনা সরকারকে, এই স্বৈরাচারী সরকারকে তারা উৎখাত করে দিবে, অথবা or the fascist শেখ হাসিনা, or the autonomous government of, এখানে তুমি একটু যোগ করতে পারো, এই জায়গাটা আমার জায়গা নাই, আমি এখানে দিয়ে দিছি ফ্যাসিস্ট, FACIST, ফ্যাসিস্ট শেখ হাসিনা, এটা দিলে হবে। ওকে, আচ্ছা, এতে গেলে আমি কঠিন করে লিখলাম, যদি সহজ করে লিখতে চাই তুমি লিখতে পারো অন দ্য লাস্ট পার্ট অফ দ্য মান্থ দ্য লিডার্স ট্রাইড টু, হ্যাঁ, খেয়াল করো, দ্য লিডার্স ট্রাইড টু, তারা চেয়েছিল, চেষ্টা করেছিল, অর্থাৎ চেষ্টা দিলে ভালো, এটা ভালো শোনাচ্ছে না, দ্য লিডার্স অর্ডার্ড, তারা আদেশ করেছিল, টু ওভাররুল আর উইথড্র, ওভাররুল করতে অথবা উইথড্র করতে, উঠিয়ে দিতে, দি অটোনমাস গভর্নমেন্ট অফ শেখ হাসিনা। বুঝতে পেরেছো, এভাবে দিলেও হবে, এত কঠিন করে লেখা প্রয়োজন না থাকলেও হবে। তো এই গেল এখানে। এইবার কি হলো, এত গেল অটোনমাস, মানে ওদেরকে উঠাই দেওয়ার জন্য করলো, এখন তাহলে আন্দোলন তো করতে হবে, তাই না? আন্দোলন করার পরে তারপরে কি হলো, মাস তো চলে যাচ্ছে, এখন 36 কেমনে হবে, ওই যে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত কয়দিন হয়, 36 দিন হয় না, সেইটা। তাহলে দেখো এবার আমরা কি, আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, সহজে লেখা গেলে, আরো ঘটনা বললে মারা গেল কে কে, আরো কে পুলিশ কি করেছিল, কে কি করেছিল, এগুলো লেখা গেলে তুমি লিখতে পারো, তবে এত কঠিন আমি যাচ্ছি না, সহজ করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো শেষের দিকে আসলে কি হয়, এই যে দেখো অন 5th আগস্ট, হ্যাঁ, অন 5th আগস্ট 2024, যেটাই দাও, অর 36th অফ জুলাই, অর্থাৎ 2024-এর 5 আগস্ট 2024, অথবা এটা 5th আগস্ট 2024 আর 36 অফ জুলাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঢাকাতে লং মার্চ করে এসেছিল। আচ্ছা, 36 অফ জুলাই
অল ক্লাসেস অফ পিপল, হ্যাঁ, অল ক্লাসেস অফ পিপল অর্থাৎ সর্বস্তরের মানুষ অফ বাংলাদেশ, হ্যাঁ, অফ বাংলাদেশ তারা কি করেছিল দেখো, অল ক্লাসেস অফ পিপল অফ বাংলাদেশ অ্যাটেন্ডেড দিতে পারো, তারা লং মার্চ অংশগ্রহণ করেছিল, অথবা জয়েন দিতে পারো, লং মার্চ মানে জয়েন করেছিল, অথবা তারা লং মার্চ করেছিল। তাহলে অল ক্লাসেস অফ পিপল অফ বাংলাদেশ জয়েন্ট, হ্যাঁ, জয়েন্ট ইন দ্য লং মার্চ, হ্যাঁ, লং মার্চ। এখন এই মার্চ বানানটা MERCH, ওকে, জয়েন্ট ইন দ্য লং মার্চ টু ওভাররুল শেখ হাসিনা, অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে পদত্যাগ করাতে তারা লং মার্চ করেছিল। বুঝতে পেরেছো? তো 5 তারিখে এটা করেছিল। আচ্ছা, অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, অ্যাট লাস্ট ফাইনালি অর্থাৎ শেষ পর্যন্ত। দেখো যখন শেষের দিকে আসবে তখন তুমি এটা লিখতে পারো, তোমার ইন কনক্লুশন শেষের দিকে এসে বলতে পারি অ্যাট লাস্ট শেখ হাসিনাস, দেখো শেখ হাসিনাস গভর্নমেন্ট, শেখ হাসিনার সরকার গভর্নমেন্ট ওয়াজ ওভার রুলড। এখন আমরা এখানে কেন ওয়াজ ওভার রুল দিলাম, এখানে আমি আসবো ওয়াজ ওভার রুল, শেখ হাসিনাস গভর্নমেন্ট ওয়াজ ওভার রুল। তার মানে শেখ হাসিনা তো নিজে নিজে সরকার থেকে উৎখাত হয়নি, তাকে তো উৎখাত করা হয়েছে, যেটা প্যাসিভ ভয়েস। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে যায় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার আর ভার্ব 3 4। দেখছো? অর্থাৎ আগে তোমাকে এটাও মনে রাখতে হবে যে আমি এটা মানে সরাসরি কাজ করবে, আমার সেন্টেন্সে সাবজেক্ট কি সরাসরি কাজ করতেছে, সাবজেক্ট এখানে ধরো শেখ হাসিনা, নাকি এ হয়ে গেছে অবজেক্ট, একে আরেকজন কাজ করাচ্ছে। তো এই ক্ষেত্রে তো এ অবজেক্ট হয়ে গেছে আর জনগণ হয়ে গেছে সাবজেক্ট। ওকে, সেজন্য আমি এটা লিখলাম। আচ্ছা, তাহলে অ্যাট লাস্ট শেখ হাসিনাস গভর্নমেন্ট ওয়াজ ওভার রুলড। আচ্ছা, অ্যান্ড আমি এখানে শেষ না করি, আমি একটা জুড়ে লিখি তাহলে ভালো হবে। অ্যান্ড উই অ্যাচিভড আওয়ার second independence or independence 2.0, independence 2.0, okay, and we achieved our independence 2.0 by the তাদের বিনিময়ে by the sacrifice of thousands। বুঝতে পেরেছো? হাজার হাজারের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটা পেয়েছিলাম। তোমরা যদি একটু মানে কঠিন হয়ে যায় তাহলে এটা লেখার কোনো দরকার নেই, তোমরা এটার বদলে লিখতে পারো যে এখানে ফুল স্টপ দিয়ে এখানে লিখতে পারো আর একটা লাইন, এটা ধরো আমি বাদ দিয়ে দিলাম, ধরো এটা নাই, তাহলে কি করি আমি এখানে ফুল স্টপ দিই, তাহলে এবার কি লিখতে পারি, আমরা আমাদের এই স্বাধীনতাকে রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এটা যদি হয় তাহলে আরো সুন্দর শোনায়। দেখো কি দাঁড়াচ্ছে, আমি যদিও এই প্যারাগ্রাফটা সুন্দর করে নিয়ে আমার হ্যান্ডরাইটিং দিয়ে লিখেছি, আমি এটা তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ, তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিও। আচ্ছা, তো দেখো এটা বাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য থাউজেন্ডস, সেটা আমি বাদ দিলাম, সেন্টেন্সটা ধরো এখানে শেষ হলো, তাহলে কি হতো, নাও, এটা আমাদের এখন পবিত্র দায়িত্ব, নাও ইট ইজ, দেখো ইট ইজ আওয়ার ডিউটি, তুমি এটাও লিখতে পারো, অথবা নাও ইট ইজ আওয়ার পবিত্র দায়িত্ব। পবিত্র ইংরেজিতে দেখো স্যাক্রেড, SACRED, এটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, তারপর দেখাচ্ছি, কারণ কিছু নতুন শব্দ এখান থেকে শিখতে পারবে। তাহলে নাও ইট ইজ আওয়ার স্যাক্রেড ডিউটি বা ইট ইজ আওয়ার ডিউটি টু, এখন কি করতে হবে, রক্ষা করতে হবে, তাহলে টু প্রোটেক্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। মানে আমাদের স্বাধীনতাকে তাই এখন আমাদের রক্ষা করতে হবে, বিকজ টু হ্যাভ ইন্ডিপেন্ডেন্স ইজ ভেরি ইজি বাট টু প্রোটেক্ট ইন্ডিপেন্ডেন্স ইজন্ট ভেরি মাচ ইজি। অর্থাৎ স্বাধীনতা রক্ষা করার থেকে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। এই যদি তুমি লেখো এরকম সুন্দর করে, যদি অল্প অল্প গল্প করে সাজিয়ে গুছিয়ে যদি ভাবে লিখতে পারো, 15 মধ্যে অ্যাটলিস্ট, আমি তো খুব বেশি সেন্টেন্স লিখিনি, 10 থেকে 11টা হয়তো বা লিখেছি, সর্বোচ্চ 12টা সেন্টেন্স। এই 12টা সেন্টেন্স লিখলে তোমার 10 থেকে 11 মার্ক পাওয়া, আরো তো সুন্দর আছেই এর ভিতরে ঢুকানো যাবে। আমরা ইচ্ছা করলে আমরা আরো অনেক কিছু লিখতে পারতাম, ধরো এরকম লিখতে পারতাম, পুলিশের কর্মকাণ্ড বা যারা আইন ফোর্স বা যারা মানে ফোর্সের বিষয়ে যারা যারা ছিলেন তাদের যে এই সময় যে ভূমিকাটা, ঠিক আছে, র্যাব বা আর্মি বা পুলিশ যারা যে ভূমিকা পালন করছে সেগুলো যদি আমরা অ্যাড করতে পারতাম তাহলে আরো কিছু সেন্টেন্স বেড়ে যেত।
ওকে, 15 সাধারণত হয় কি 15 মার্কের জন্য 15টা সেন্টেন্স এভাবে বেসিক্যালি কাউন্ট করা হয়। যা হোক, তো এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার 12টা মার্ক পাওয়া কোনো ফ্যাক্টই না। যদি তুমি 15টা সেন্টেন্স বানাতে পারো তাহলে 13 থেকে 13.5 তোমাকে ইজিলি দিয়ে দিবে। 15টা দিবে না, 13 দিবে। বা ধরো আমি যদি এখানে 11 ধরি, ওটা লিখলে 13 পাচ্ছ। তো এভাবেই তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। আমি চেষ্টা করেছি কিভাবে তোমাদের পরীক্ষার হলে ফ্রি হ্যান্ড রাইটিং করবা। এখন যাওয়ার আগে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য সব থেকে শর্ট ট্রিক্স গুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমত, কোনো টপিক যদি আসে এরকম ফ্রি হ্যান্ড রাইটিং যেটা তুমি হালকা পাতলা জানো, তাহলে তুমি যতটুকু জানো ওইটুকুকেই তুমি মানে মাথায় ঢুকিয়ে তার থেকে অ্যাটলিস্ট 5টা মিনিট বসে ভাবো যে কিভাবে 10টা সেন্টেন্স তৈরি করা যায় সহজ সহজ বাক্যে, ছোট 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 করে। এইবার ওইগুলোকে তুমি চেষ্টা করো, যদি ওটাকে কোনো, যেটা এটা প্যারাগ্রাফ, এটাকে প্রেজেন্ট ফর্মে নিলে ভালো হয়। কোনো জটিলতার দিকে না নিয়ে ওটাকে প্রেজেন্ট ফর্মে নাও। কখনো যদি সাবজেক্ট অবজেক্ট করার মানে অল্টারনেট করার বিষয় আসে, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের বিষয় আসে, তখন যদি প্যাসিভ করতে হয় তাহলে কিন্তু সেই লাইনগুলো প্যাসিভ আকারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। সেটা আবার অ্যাক্টিভ ভাবে লিখতে চেও না। যদি কোথাও নেগেটিভ লাগে নেগেটিভ ইউজ করবা, এই একটা বিষয়। আর হচ্ছে চেষ্টা করবা কানেক্টরস গুলো ইউজ করা। আমি কিন্তু দেখো আমি কিন্তু অ্যাট লাস্ট ইউজ করেছি। তারপরে ওই যে ধরো তোমার আমি কিন্তু বলেছি ইন দ্য ইভ, ওকে, ইন দ্য ইভ অফ, এই যে টাইপের, বা আমরা ফার্স্ট ফেজ, মিডল ফেজ, লাস্ট ফেজ, এই যে বিষয়গুলো, এগুলো যদি তুমি যুক্ত করতে পারো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং আরো সুন্দর হবে। তোমাদের তো কানেক্টরস আছে, তো ওইগুলো তো তোমরা পড়েছো, লাগলে আমি ওগুলো ক্লাসে নিব, তো ওইগুলা ইউজ করবা। আর হচ্ছে মনে রাখবা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম সেন্টেন্সটা হচ্ছে তোমার প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স, ওইটা যেন কোনোভাবে এদিক সেদিক না হয়, ওইটা মেইন, ওইটা প্রথম। এবার ওই টপিকের উপরে তুমি আর 2টা সেন্টেন্স আলোচনা করবে। তাহলে একটা হচ্ছে টপিক সেন্টেন্স, টপিকের উপরে হচ্ছে 2টা সেন্টেন্স, হ্যাঁ, টপিক কেন হলো, কিভাবে হলো, এই হলো 3টা। এবার হচ্ছে ঘটনার বিবরণ, এখানে তুমি 4-5টা সেন্টেন্স দিবা, ওকে, তাহলে কি হলো 8টা সেন্টেন্স হলো। শেষের দিকে একেবারে শেষে যাওয়ার আগে তুমি কি এর ফলাফলে কি হলো সেটা তুমি দিলা, এই হচ্ছে 9টা হয়ে গেল। আর শেষের সেন্টেন্সে তুমি এসে দিলা এখন তোমাদের এই বিষয়ে কি করণীয়, বা আসলে বিষয়টা এখন বর্তমানে কোন দিকে গেলে ভালো হয়। খারাপের দিকে যদি থেকে থাকে খারাপের দিকে না নেওয়া ভালো, কিন্তু যদি বিষয়টা অতিরিক্ত খারাপের মতো হয়, যেমন ধরো ফেসবুক, এটা ভালো কোনো কিছু, খুব একটা বেশি কিছু না, যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভের থেকে নেগেটিভলি একটু বেশি লিখে, পজিটিভও লিখতে হবে বাট নেগেটিভ পার্সেন্টেজ একটু বেশি লিখলে আমার মনে হয় না তোমাদের নাম্বার পাওয়া খুব বেশি কঠিন হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং এভাবেই করতে হয়। আমি পারতাম বাংলা লিখে লিখে সুন্দর করে করাতে, কিন্তু তোমাদের পরীক্ষা হতে এভাবে আসবে না, যেভাবে তোমাদের ভেবে লিখতে হবে সেভাবে আমি করে গেছি। তো ভালো থাকবে তোমরা। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো আবারও ফ্রি হ্যান্ড রাইটিং এরকম আরো একটা টপিক নিয়ে করার, বিশেষ করে ধরো জেনজেট সম্পর্কে আছে, বা ধরো ডিউটিস অফ স্টুডেন্টস ইন ন্যাশন বিল্ডিং, এটা একটা বিষয় আছে, এইগুলো নিয়ে আমি আরো বেশি আলোচনা করবো। তোমরা আমার সাথে থাকবে, স্টে টিউন করবে। আমার মনে হয় we will gain better experience from here, from me and also from my channel. আর আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখলে তোমাদের গ্রামারগুলো সমস্যার সমাধান হবে। গ্রামার টপিক নিয়ে আসবে ঈদের পরে ইনশাআল্লাহ। সবাই ঈদ ভালো কাটুক, ভালো থাকো তোমরা সবাই। ঈদুল আজহার জন্য তোমাদের ঈদ মুবারক থাকলো। সবার ঈদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আজকে ক্লাস কেমন লাগলো আমাকে জানিও, লাইক কমেন্ট করো, আমাকে জানিও। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।